আমাদের দৈনন্দিন প্র্যাকটিস লাইফে পেশেন্টরা আমাদের কাছে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন নিয়ে আসেন। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী নারীরা এবং তাদের সাথে যারা অ্যাটেন্ডেন্ট থাকে সেক্ষেত্রে হাজবেন্ডরা আমাদের কাছে কিছু প্রশ্ন খুব ফ্রিকুয়েন্টলি আমরা পেশেন্টের কাছ থেকে পাই। তো আজকে আমি যে ভিডিওটি তৈরি করেছি সেটির আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ যে প্রশ্নগুলো রোগীরা আমাদের কাছে বেশি করে সেগুলো নিয়ে আমি আজকে একটু কথা বলবো। প্রথম যে কোয়েশ্চেনটা বা যে প্রশ্নটা সবসময় রোগীরা করে থাকেন সেটি হচ্ছে যে ম্যাডাম আমার এবং আমার হাজবেন্ডের ব্লাড গ্রুপ একই, এটার ক্ষেত্রে কি আমার বাচ্চার কোনো সমস্যা হতে পারে? তো আমার কথা হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের যদি কোনো কারণে ব্লাড গ্রুপ এক থাকে তাহলে কিন্তু ব্লাড গ্রুপের জন্য বাচ্চার কোনো জন্মগত ত্রুটি বা বাচ্চার কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমরা সাবধান থাকি যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, সেক্ষেত্রে তখন বাচ্চার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে অন্যান্য টেস্ট করা লাগতে পারে। সেটি নিয়ে আমি অন্য একদিন আরেকটা ভিডিওতে বলবো। এর সাথে একটি কথা বলে নিই, সাধারণত রক্তের সম্পর্কে যারা আছে যেমন হচ্ছে বাবা মা ভাই বোন এই পরস্পরের মধ্যে ব্লাড ডোনেশন করাটাকে কিন্তু নিরুৎসাহিত করা হয়, কারণ এক্ষেত্রে এটা খুব খারাপ ধরনের কমপ্লিকেশন হতে পারে। যদিও সেই কমপ্লিকেশনের হারটা খুবই কম, কিন্তু খারাপ ধরনের কমপ্লিকেশন হতে পারে যেটাকে আমরা বলি গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। তো এজন্য নিকট আত্মীয় রক্তের সম্পর্কের আত্মীয়ের মধ্যে ব্লাড ডোনেশন করাটাকে কিন্তু এখন নিরুৎসাহিত করা হচ্ছে। দ্বিতীয় আরেকটি প্রশ্ন অনেক রোগীরা করে থাকেন, সেটি হচ্ছে পেশেন্টরা একটা আলট্রাসোনোগ্রাম, যেহেতু গর্ভের 9 মাসে অনেকবার অনেকের আলট্রাসোনোগ্রাম করা হয় এবং এক একটা আলট্রাসোনোগ্রামে এক ধরনের ডেলিভারি ডেট দেওয়া হয়, তখন পেশেন্টরা বলে যে ম্যাডাম আমার তো 3 মাসের আলট্রাসোনোগ্রামে ডেলিভারি ডেট এটা দিয়েছে, এখন আবার ডেলিভারি ডেট এটা এসেছে, তাহলে কোনটা সঠিক বা আসলে আমার ডেলিভারি ডেটটা কোনটা অ্যাকচুয়াল ডেট? আমাদের কাছে যখন পেশেন্ট শুরুতে আসে প্রথম 3 মাসের মধ্যে, তখন আমরা কিন্তু সবার আগে পেশেন্টের মাসিকের যে হিস্ট্রি সেটি নিই। যদি মাসিক রেগুলার থাকে তাহলে আমরা শেষ মাসিকের ডেট থেকে একটা ডেলিভারির সম্ভাব্য ডেট আমরা ফিক্সড করে দিই এবং পেশেন্টকে বলি যে এটা সম্ভাব্য ডেলিভারি ডেট। এবং সেই সাথে আমরা যদি আলট্রাসোনোগ্রাম করি তখন একটা ডেট কিন্তু ওই সময় পাওয়া যায়, যেটা আলট্রাসোনোগ্রামের রিপোর্টে দিয়ে দেওয়া হয়। কিন্তু কোনো কারণে যদি কারো মাসিক ইরেগুলার থাকে বা পেশেন্ট যদি ভুলে যায় তার শেষ মাসিকটি কবে হয়েছে বা বলতে না পারে, সেসব ক্ষেত্রে আমরা প্রথম 3 মাসে যে আলট্রাসোনোগ্রামটা করি এবং সেই সোনোগ্রামে যে ডেটটা দেওয়া হয় সেই ডেটটাকে আমরা মোটামুটি সঠিক ডেট হিসেবে ধরে নিয়ে থাকি এবং পেশেন্টকেও কিন্তু আমরা বলে দিই যে এটি আপনার সম্ভাব্য ডেলিভারি ডেট। এরপরে যে আলট্রাসোনোগ্রামগুলো করা হয় সেসব ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ডেটটা অনেক সময় 7 দিন পরে আগে পরে বিভিন্ন রকম আসতে পারে, কারণ ওই ডেটগুলো হিসাব করা হয় বাচ্চার মাথার সাইজ দেখে। তো যারা এটা নিয়ে কনফিউশনে থাকবেন, আপনি ধরে নেবেন আপনার প্রথম 3 মাসে এবং শুরুতে যে আলট্রাসোনোগ্রামটা করা হয়েছে সেই ডেলিভারি ডেটটি আপনার সম্ভাব্য ডেলিভারি ডেট এবং সবচেয়ে নির্ভুল এবং সঠিক ডেট। তারপরে আরো কিছু পেশেন্টরা অনেক সময় আসে, দেখা যায় আগে তার 3টি বা 4টি সিজার করার হিস্ট্রি আছে, এখন সে আবার গর্ভবতী হয়ে এসেছে এবং পেশেন্ট কিন্তু আমাদেরকে অনেক সময় বলে যে আমার জানা ছিল না যে 3টার বেশি সিজার করা আমার জন্য ঝুঁকিপূর্ণ বা 2টার বেশি সিজার করা আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, বা আমার এই নলেজটা আমার ছিল না। পেশেন্টের সচেতনতার জন্যই হোক বা আপনাদের নলেজে দেওয়ার জন্য হোক, আমি এটাই বলতে চাই, যদি কারো একটা সিজার করা হয়ে থাকে সেই সিজারের পরে কিন্তু তার যে জরায়ুর দেয়ালটি আছে সেটি কিন্তু মোটামুটি 20% দুর্বল হয়ে পড়ে, তার আগের মতো যে স্ট্রেংথ যে শক্তিটা থাকে সেটা কিন্তু 20% কমে যায়। তো দ্বিতীয় সিজারের ক্ষেত্রে সেই জরায়ু দেয়ালের যে স্ট্রেংথ শক্তিটা কিন্তু আরো বেশি কমে যায়। তো যত সিজার হবে তত কিন্তু জরায়ুর দেয়ালটা দুর্বল হতে থাকবে এবং পরবর্তীতে দেখা যায় যে কখনো কোনো মা যদি পূর্ববর্তী 3টি বা 2টি সিজার থাকে, আমাদের কিন্তু সময়ের আগে সিজার করে ফেলতে হতে পারে। তো এজন্য আমার একটা পরামর্শ হচ্ছে, আপনার যদি 2টি সিজার হয়ে থাকে এবং আপনার বাচ্চাগুলো যদি ভালো থাকে তাহলে আপনি একটি স্থায়ী অথবা লম্বা সময় জন্মবিরতিকরণ পদ্ধতি নেবেন, যাতে আপনি অ্যাক্সিডেন্টালি বা খুব দ্রুত গর্ভবতী হয়ে না পড়েন। সবার শেষে যেহেতু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা নিয়ে কাজ করে এবং এই ধরনের পেশেন্টগুলোকে আমরা ডিল করি সবসময়, আমাদের কাছে রোগীরা অনেক সময় এসে বলে যে আমার বাচ্চার যেহেতু জন্মগত ত্রুটি আছে ম্যাডাম আমাকে সিজার করে দেন। বিশেষ করে পেশেন্ট বলে, পেশেন্টের হাজবেন্ড, অনেক সময় আত্মীয় স্বজনরা এসেও আমাদেরকে ইনসিস্ট করে যে সিজার করে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমার কথা হচ্ছে, জন্মগত ত্রুটি সম্পূর্ণ বাচ্চাদেরকে আমরা কিন্তু 2টা ভাগে ভাগ করি, যে এই জন্মগত ত্রুটিটা কম্প্যাটেবল উইথ লাইফ কিনা, মানে এই বাচ্চাগুলোর বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি বা কম কিনা।
কারণ বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি বিভিন্ন বাচ্চা হয়ে থাকে। যদি দেখা যায় যে বাচ্চার যে ত্রুটিটি আছে সেটি বেঁচে থাকার উপযুক্ত না, বা এই বাচ্চা হয়তো জন্মের পরপরই মারা যাবে বা বেঁচে থাকার মতো না, সেসব ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকে কৃত্রিমভাবে ওষুধের মাধ্যমে ব্যথা তুলে মায়ের ডেলিভারি করিয়ে ফেলা। একটু আগে যেহেতু বলেছিলাম যে সিজার করলে কিন্তু জ্বরের দেয়ালে একটা দুর্বলতা চলে আসে, সেক্ষেত্রে এই মা যদি ভালো থাকে তাহলে পরবর্তীতে তার কিন্তু একটি সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা চাই নর্মাল ডেলিভারি করে ত্রুটি সম্পন্ন বাচ্চাটা ডেলিভারি করে ফেলার জন্য। আর যদি দেখা যায় যে এই যে ত্রুটিটি আছে, যেমন হয়তো মেনিঙ্গোসিল বা আরো ছোটখাটো ত্রুটি যেটি ডেলিভারি পরে হয়তো অপারেশনের মাধ্যমে ঠিক করা যাবে, অথবা এই বাচ্চা বেঁচে থাকার পরে হয়তো কিছুটা সীমাবদ্ধতা নিয়ে হলো সে লম্বা সময় ধরে বেঁচে থাকতে পারবে, এসব ক্ষেত্রে আমরা তখন সিজার করে ডেলিভারি করার ব্যাপারটা চিন্তা করতে পারি। এছাড়া আরো অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন যদি সিজার থাকলে সেক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি ট্রায়ালে সাধারণত যায় না, সেক্ষেত্রে কারণ মায়ের সেলাই সিজারের যে আগের যে ক্ষতটা আছে সেটি ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আজকে এইসব নিয়ে আপনাদের সাথে কথা বললাম, পরবর্তীতে অন্য একটি টপিক নিয়ে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।